মুভির প্রথমে আমরা দেখতে পাই একটা পার্টি হচ্ছে, আর পাশে রাশা নামের একটা মেয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। এই পার্টিটা ছিল সুপারস্টার নায়ক ইমতিয়াজের এঙ্গেজমেন্ট পার্টি। আর এই ইমতিয়াজের সাথে বিয়ে ঠিক হয়েছে দেশের সবচেয়ে বড় প্রডিউসারের মেয়ে মিথিলার সাথে। ইমতিয়াজ যখন মিথিলাকে রিং পরিয়ে দেয় আর এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে রাশা দেখছিল, তখন রাশা মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাশা তখন কান্না করছিল আর ড্রাইভিং করছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ইমতিয়াজ আর রাশার মধ্যে একটা সম্পর্ক ছিল, আর তাই ইমতিয়াজ আর মিথিলার এঙ্গেজমেন্টটা সে মেনে নিতে পারে না। মাতাল হয়ে ড্রাইভ করছিল সে। কিছুক্ষণ পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর তাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। তারপর আমরা পার্টিতে দৈনিক প্রভাত ফেরির বিনোদন সাংবাদিক নাদিয়াকে দেখতে পাই। সে পার্টিতে আসলে তারই এক সাংবাদিক বন্ধু রুস্তম তার কাছে আসে। সে ৭২ টিভি নামের একটা নিউজ চ্যানেলে সাংবাদিকতা করে। এর মধ্যে নাদিয়ার বস অফিস থেকে ফোন করে নাদিয়াকে জানায় ইমতিয়াজের গার্লফ্রেন্ড সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই ব্যাপারে সবার সামনে তাকে জিজ্ঞাসা করবে। নাদিয়া এটা জিজ্ঞাসা করতে অসম্মতি জানায়, কারণ এই ব্যাপারে তার কাছে সঠিক কোনো তথ্য নেই। তারপরেও বসের কথা সে মেনে নেয়। ইমতিয়াজ খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে নাদিয়া সেখানে যে ওই মেয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যার নাম রাশা, তার প্রসঙ্গে ইমতিয়াজকে জিজ্ঞাসা করে। নাদিয়া বলে, আপনার যেদিন এঙ্গেজমেন্ট সেদিনই কেন রাশা নামের মেয়েটি সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে? নাদিয়ার এই প্রশ্নে ইমতিয়াজ জানায়, আমি তাকে চিনি না। যখন নাদিয়া বলে সূত্র থেকে সে জানতে পেরেছে রাশা তার গার্লফ্রেন্ড ছিল এবং ইমতিয়াজের অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট হওয়ায় সে সুইসাইড করার চেষ্টা করেছে। সূত্রের কথা নিয়ে আসায় ইমতিয়াজ বলে, আপনার সূত্র কি থ্রিলার লেখক, নাকি হঠাৎ একজনের নাম নিয়ে এসে আমার সাথে জড়িয়ে দিলেন? আপনারা সাংবাদিকরা আসলে এমন কেন? একটা কিছু পেলেই সেলিব্রিটিদের ব্লেম দেন। আর আমি হচ্ছি বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে লাস্ট সুপারস্টার। আমাকে নিয়ে নিউজ করলে আপনাদের হাইপ বেড়ে যাবে, তাই না? ইমতিয়াজের কাছে এইসব কথা শুনে নাদিয়া লজ্জিত হয়, তাই সে সরি বলে সেখান থেকে চলে আসে। এরপরে মিথিলা নাদিয়াকে জিজ্ঞাসা করে, আসলেই কি রাশা ইমতিয়াজের গার্লফ্রেন্ড ছিল? নাদিয়া জানায়, আসলে আমি জানি না। ওইদিকে দেখা যায় মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও রাশা মারা যায়নি। হাসপাতালে তার চিকিৎসা চলছে। বাইরে তার বাবা মা তার জন্য কান্নায় ভেঙে পড়েছে। তখন ৭২ টিভির সেই রুস্তম সেখানে আসে এবং অ্যাক্সিডেন্ট স্পট থেকে লাইভে এসে জানায় রাশার সাথে সুপারস্টার ইমতিয়াজ খানের গোপন সম্পর্ক ছিল। এজন্যই ইমতিয়াজ অন্য কাউকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেওয়ায় রাশা সেটা মেনে নিতে পারেনি, তাই সুইসাইডের চেষ্টা করেছে। এখানে নিশ্চয়ই কিছু লুকানো ব্যাপার আছে। এই নিউজটা রাশার মা বাবা দেখে তো অবাক হয়ে যায়। অন্যদিকে নাদিয়ার বস এসে নাদিয়াকে রুস্তমের করা সেই নিউজটা দেখায় আর বলে, সাংবাদিকতা নিয়ে তোমরা দুইজনেই তো পড়াশোনা করেছো, দেখো এখন সে কি নিউজ করেছে আর তুমি কি করেছো। নাদিয়া নিউজ দেখে বলে, শুধু ভিউজ নেওয়ার জন্য সে এটা করেছে, এটা কোনো নিউজের মধ্যে পড়ে না। বস জানায়, এটাই তো এখন দরকার। আর যেভাবে এখন ফেসবুক ও ইউটিউবে সাংবাদিক বেড়ে চলেছে, তাতে সামনে বিনোদন সাংবাদিকের আর কোনো অস্তিত্ব থাকবে না, তাই এইসব নিউজ করতে হবে। বস এসব বলার পর নাদিয়াকে জানায় যে তারা ইমতিয়াজের সাথে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছে, সেখানে নাদিয়া উপস্থিত থাকবে। নাদিয়াকে আরও বলে যে নাদিয়া যেন রাশার ব্যাপারে ইমতিয়াজকে প্রশ্ন করে। ওদিকে হাসপাতালে রাশার অবস্থা খারাপ হতে থাকলে তার মা বাবা অনেক টেনশন করে। সেই সময় রাশার বাবার বন্ধু আফজাল সাহেব সেখানে আসে আর তাদেরকে বলে যে টেনশন না করতে, যে কোনো একটা ব্যবস্থা হবে। ওদিকে ইমতিয়াজ খানের ইন্টারভিউ নিতে একটা রেস্টুরেন্টে আসে নাদিয়া। সেখানে ইমতিয়াজ আগেই এসে জানায় যে আমার নেক্সট মুভি পরাণের পরাণ ছাড়া আর কোনো কথা আমি এখানে বলবো না। সে ইন্টারভিউ দিয়ে তার সিনেমার প্রমোশন করবে। নাদিয়াও তখন পরাণের পরাণ সিনেমা নিয়ে কথা বলা শুরু করে। সেখানে সে ইমতিয়াজের বেশ কয়েকটি ফ্লপ সিনেমার ব্যাপারেও কথা বলে, তবে ইমতিয়াজ এসব বিষয়ে কথা বলতে রাজি না। তারপরে নাদিয়া বলে, আজকাল সবাই তো আপনাকে বয়ফ্রেন্ড ভাবা শুরু করেছে। ইমতিয়াজ বুঝতে পারে যে নাদিয়া তাকে রাশার ব্যাপারে কথা বলছে, তাই সে বলে, আমি রাশাকে চিনি, কয়েকবার আমি তার সাথে কফিও খেয়েছি, একটু হাত ধরেছি, হাত ধরলেই কি অমনি গার্লফ্রেন্ড হয়ে গেল? ইমতিয়াজ তখন নাদিয়াকে বলে, এইগুলো কিন্তু অফ দ্য রেকর্ড থাকবে, প্রকাশ যেন না হয়। ইন্টারভিউ শেষে নাদিয়া জানায়, আমি হলুদ সাংবাদিক নই, আমি কোনো এভিডেন্স প্রুফ ছাড়া কিছুই করব না, কিন্তু প্রমাণ সহ সবকিছু থাকার পরেও আমি চুপ করে থাকবো না। এই বলে নাদিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নাদিয়া দেখতে পায় সুপারস্টার ইমতিয়াজ খান এবং রাশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়ে গেছে।
ভিডিও ছড়িয়ে যাওয়ায় সাংবাদিকরা রাশার বাবার বন্ধু আফজালকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে। তারা বলে নায়কের সাথে রাশার গোপন সম্পর্ক থেকেই কি রাশা সুইসাইড করেছে। এইসব জিজ্ঞাসা করার কারণ রাশার বাবা আফজাল সাহেবের ছোটবেলার বন্ধু। একই বিল্ডিংয়ে তারা দুই ফ্যামিলি থাকে, আর আফজাল একটু বেশি প্রভাবশালী। সেই দিন রাতে নাদিয়া আর তার সাংবাদিক বন্ধু পথে হাঁটতে বের হয়। একজন নাদিয়াকে ফোন দিয়ে রাশার কেস থেকে সরে যেতে বলে। সেই সময় একটা গাড়ি এসে নাদিয়াকে ডেথ থ্রেট দেয়। ব্যাপারটা অনেক সন্দেহজনক লাগে নাদিয়ার কাছে। তাই নাদিয়া তার বসকে বলে যে ইমতিয়াজ এবং রাশার কেসে কিছু একটা আছে, দুই দিক থেকে কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। তার বস জানায়, তুমি থ্রেট পেয়ে ভয় পেয়ে থাকলে এইসব বিনোদন নিয়েই পড়ে থাকো, তোমার ক্রাইম ইনভেস্টিগেট করার কোনো দরকার নেই, এই রহস্যগুলো ক্রাইম জার্নালিস্টরা দেখবে। নাদিয়া বলে, আপনি তো একবার বলেছিলেন আমি যেন ক্রাইম জার্নালিস্ট নিয়েও ভাবি, তাহলে আমাকে এবার ক্রাইম জার্নালিস্টের দায়িত্ব দেন। বস তার ডেডিকেশন দেখে তার সেই দায়িত্বটা দেয়, কিন্তু সবকিছুর খোঁজ বের করতে না পারলে তাকে চাকরিচ্যুত করে দেবে এটাও জানায়। নাদিয়া ক্রাইম রিপোর্টারের দায়িত্ব পেয়ে আগে চলে যায় রাশার অ্যাক্সিডেন্টের সেই লোকেশনে। সেখানে সে আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো চেক করে আর দেখতে পায় নাদিয়ার অ্যাক্সিডেন্টের লোকেশনে একটা মোটরসাইকেল দাঁড়িয়েছিল। নাদিয়াকে অ্যাক্সিডেন্ট করতে দেখেও সেই মোটরসাইকেলটা তাকে না বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এটা নাদিয়ার অনেক সন্দেহ লাগে। সে সেই মোটরসাইকেলের ছবির নাম্বার তার বন্ধুকে পাঠায়, কারণ তার বন্ধুর পরিচিত পুলিশের লোক আছে। এদিকে সেই ভিডিওর ভাইরাল হওয়ার ব্যাপারে ইমতিয়াজের সাথে কথা বলতে যায় নাদিয়া। যে দেখে ইমতিয়াজ একটা শুটিংয়ে ব্যস্ত। শুটিং শেষ হলে ভিডিওর ব্যাপারে নাদিয়া বলে, আপনি কি ইচ্ছে করেই ভিডিওটা ভাইরাল করেছেন নাকি? অনেকে সিনেমার প্রমোশন হাইপে থাকার জন্য নিজেদের কত কিছুই ফাঁস করে, আপনিও কি সেটা করলেন? ইমতিয়াজ জানায়, রাশার সঙ্গে আমার সম্পর্ক যতটুকু আপনারা দেখেছেন অতটুকুই, এর বাইরে আর কিছুই না। পরের দিন তার সেই সাংবাদিক বন্ধু নাদিয়াকে ফোন করে জানায় মোটরসাইকেলের মালিকের ঠিকানা তারা পেয়েছে। নাদিয়া তখন দ্রুত সেই ঠিকানায় যায় আর ফরিদ নামের একজনকে খোঁজ করে, তার নামে মোটরসাইকেলটা রেজিস্ট্রেশন করা। তাকে খুঁজতে খুঁজতে তার বউকে পায়। ফরিদের বউ জানায় 5 বছর আগে তারা হেলাল নামের একজনের কাছে মোটরসাইকেলটা বিক্রি করেছে, তাই ফরিদকে না পেয়ে তারা হেলালকে খোঁজে। তখন নাদিয়ার দেখা হয় ওই দারোয়ানের সাথে, যেই দারোয়ান তাকে সিসিটিভি ফুটেজগুলো দেখিয়েছিল। সে বলে যে সে হেলালকে চেনে, সে হেলালের খোঁজ দিতে পারবে। তখন নাদিয়া দারোয়ান যেতে যেতে দেখে ওই নাম্বার প্লেটের মোটরসাইকেল রাস্তায় একজন চালিয়ে আসছে, এবং সে এসেই হুট করে নাদিয়ার সামনে দারোয়ানকে গুলি মেরে চলে যায়, আর দারোয়ান সেখানে মারা যায়। নাদিয়া তো এই মুহূর্তে হতভম্ব হয়ে যায়। ওদিকে হাসপাতালে জ্ঞান ফেরে রাশার, কিন্তু ডাক্তার রাশার বাবা এবং আফজালকে জানায় যে রাশা প্রেগনেন্ট। এটা শুনে সবাই তো বিচলিত হয়ে পড়ে। তখন রাশার বাবার বন্ধু আফজাল সবকিছু সামলে নেবে বলে জানায়। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাশা আর তার ফ্যামিলিকে। রাশার বাবা একবার লস খেয়ে ভেঙে পড়েছিল, তখন আফজাল তাদেরকে সাহায্য করেছিল। তো রাশা কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তখন রাশার মা রাশাকে বলে, কি থেকে কি হয়ে গেল, তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, তুই কখন নায়কের সাথে গিয়েছিলি? ওদিকে নাদিয়া তার বসকে নিয়ে পুলিশের কাছে আসে হেলালের ব্যাপারে বলতে। পুলিশ জানায় কত হেলাল আছে, কিভাবে তাকে খুঁজে বের করবে। ওদিকে রাশার প্রেগনেন্সির ব্যাপারটাও ভাইরাল হয়ে যায়। আর ইমতিয়াজের হবু বউ মিথিলা তখন ইমতিয়াজকে জিজ্ঞাসা করে, তোমার সাথে তাহলে সত্যি রাশার সম্পর্ক ছিল, এখন রাশার পেটে তোমার বাচ্চা? ইমতিয়াজ জানায়, সেরকম কিছুই না, যতটুকু ভিডিওতে ভাইরাল হয়েছে ততটুকুই, এর বাইরে আমাদের আর কিছুই ছিল না। এবার সেই ভিডিও ভাইরাল হওয়ার দিনকার ঘটনা খুলে বলে ইমতিয়াজ। সেদিন ইমতিয়াজ ডেট করার আগে মোবাইলের ক্যামেরা অন রেখেছিল এবং রাশার সাথে তারা হোটেলে ডেট করছিল। দুজন কথা বলতে বলতে কিস করতে গেলে সেই সময় মোবাইল পড়ে যায়। তখন রাশা মোবাইলে ভিডিও করা দেখে হোটেল থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। এই পর্যায়ে ইমতিয়াজ সেদিনের ঘটনা জানিয়ে বলে, রাশা এক প্রকার সাইকো। প্রথম থেকেই সন্দেহ লাগছিল তার, সে ভেবেছিল সে হয়তো ব্ল্যাকমেইল করবে, এই জন্য সে ভিডিও অন রেখেছিল। ইমতিয়াজের এই কথা শুনে মিথিলা জানায়, রাশা সাইকো নয়, সাইকো হচ্ছে তুমি, এমনকি আমিও সাইকো। এতক্ষণ আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সেগুলো আমি রেকর্ড করেছি, যা বাবাকে শোনাবো। এটা শুনে ইমতিয়াজ বলে, আমি শুধু তোমাকে ভালোবাসি, বিয়েটা ভেঙে দিও না, এই বিয়েটা হওয়া খুব দরকার। কিন্তু মিথিলা তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। নাদিয়ার বস এবার নাদিয়াকে বেশ অপমান করে, কারণ নাদিয়ার বস তাকে নিয়ে হেলালকে খুঁজতে পুলিশের কাছে গিয়েছিল। বসের অপমান করার পরেও নাদিয়া ক্ষান্ত হয় না। তারপরে নাদিয়া হেলালকে এক বস্তিতে খুঁজতে আসে। সেখানে যে সে দেখে একটা বাচ্চা তার পিছু করছে,
নাদিয়া সেই বাচ্চাটাকে ফাঁকি দিয়ে একসময় বাচ্চাটাকে ধরে ফেলে, আর সে হেলালের খোঁজ করলে বাচ্চাটা তাকে জানায় হেলাল একজন রোহিঙ্গা, সে পালিয়ে এখানে এসেছে, সে গুটির ব্যবসা করে, মানে ইয়াবার ব্যবসা করে। তখন সেই ছেলেটা তার ঘর দেখিয়ে দেয় নাদিয়াকে। ঘরে গেলে নাদিয়া হেলালকে পায়। হেলাল জানায় সেদিন সে একজনকে ইয়াবা দিতে গিয়েছিল, তখন তার চোখের সামনে অ্যাক্সিডেন্টটা ঘটে, তাই সে সেখান থেকে পালিয়ে আসে। এটা শুনে নাদিয়া জিজ্ঞাসা করে আবার সে কবে ওই লোকের কাছে গুটি দিতে যাবে। হেলাল জানায় এই সপ্তাহেই যাবে, কিন্তু তাকে একটা হোটেলে যেতে হবে। নাদিয়া তখন সেই হোটেলে যেতে চায়, সেটাতে হেলাল তাকে না করে না। হেলাল নাদিয়াকে সেই হোটেলে নিয়ে যায়। নাদিয়ার এখানে একটু সন্দেহ হচ্ছিল, কারণ নাদিয়া হেলালকে যা জিজ্ঞাসা করছে হেলাল সবকিছুই তাকে বলে দিচ্ছে, এমনকি সে পালানোর চেষ্টাও করছে না। তখন নাদিয়া জিজ্ঞাসা করে সবকিছু এভাবে বলে দিচ্ছ কেন, এখানে কি কোনো ফাঁদ আছে নাকি? হেলাল জানায় মায়ানমার থেকে সবকিছু ছেড়ে এখানে এসেছি, তাই মানুষের উপকারেই আমি খুশি। হোটেল রুমে তাকে নিয়ে যাওয়ার পরপরই হেলাল তাকে একটি ভারী জিনিস দিয়ে আঘাত করে আর বলে আমাকে খুঁজে বের করার ফল দেখতে পেরেছিস। সেই সময় হোটেল রুমে একজন মহিলা প্রবেশ করে, তখন নাদিয়া তাকে চিনতে পায়, কিন্তু এর মধ্যে আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। সে সময় আমরা সেই মহিলাকে দেখতে পাই না, পরে তাকে দেখব। ওদিকে রাশার মা রাশার অ্যাবর্শন করাতে চাইলে রাশা তাতে রাজি হয় না। তার মা বলে তুই তো প্রায় মরেই গিয়েছিলি, এখন তোর পেটে ওকে মারলে কি হবে? রাশা জানায় তখন জানতাম না যে আমার পেটে আরো একজন আছে, তাহলে আর মরতে যেতাম না। ওদিকে রাশার সাথে ভিডিও ভাইরাল হওয়ায় সুপারস্টার ইমতিয়াজের ক্যারিয়ার একদম শেষের পথে। পরের দিন হেলাল তার বসের কথা মতো রাশাদের বাড়িতে প্রবেশ করে রাশাকে মারতে। ওদিকে নাদিয়ার জ্ঞান ফিরলে সে নিজেকে একটা বাথটবের ভিতরে বাঁধা অবস্থায় পায়। কোনো মতে সে হাতের বাঁধনটা খুলে হোটেল থেকে বের হয়। তখন দেখা হয় মিথিলার সাথে। মিথিলা এখানে অন্য আরেকটা ছেলের সাথে রুম ডেট করতে এসেছে। এখানে আরো একটা বড় টুইস্ট রিভিল হয়। মূলত ইমতিয়াজের ফোন থেকে রাশার সাথে ভিডিওটা মিথিলাই ভাইরাল করেছে, কারণ মিথিলা অন্য আরেকজনকে ভালোবাসে, সে ইমতিয়াজকে বিয়ে করতে চায় না। এদিকে হেলাল বাসায় ঢুকে রাশাকে খুঁজতে থাকলে দারোয়ান এসে তাকে বাধা দেয়। তখন হেলাল দারোয়ানকে মেরে ফেলে, আর তার রুমের ভিতরে ঢুকে সে যখনই রাশাকে মারতে যাবে সেই মুহূর্তে নাদিয়া সেখানে চলে আসে আর হেলালকে আটকে দেয়। রাশা তখন একটা ফুলদানি দিয়ে হেলালের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। তখন নাদিয়া রাশাকে সব ঘটনা সবার সামনে বলতে বলে। তখন সিন শিফট হয় আর আমরা আফজালকে দেখি, তিনি তার প্রিন্টিং এক্সিবিশনে কথা বলছিল। এই সময় রাশা নাদিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হয়। নাদিয়া তখন রাশাকে সব ঘটনা খুলে বলতে বলে। তখন রাশা মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালে কোনো কিছু বলতে তাকে নিষেধ করে আফজাল, কিন্তু সে চুপ করে থাকে না। সবার সামনে 5 বছর আগের ঘটনা সে বলে। সেই সময় তার বাবা একটা ব্যবসায়িক লসের ভিতরে পড়েছিল, তখন আফজাল তার বাবাকে সাহায্য করে, আর এটারই সুযোগ নিয়ে সে নিজের মেয়ে সমতুল্য রাশাকে আয়ত্ত করে ফেলে আর তাকে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। রাশা কাউকে মুখ ফুটে কিছু বলতে পারে না। তারপরে যখন আফজাল প্যারিসে চলে গিয়েছিল তখন রাশা ভেবেছিল সে হয়তো এবার বেঁচে গেছে। নিজের অতীতকে ভুলে সে সামনে এগিয়ে যেতে থাকে। তার দেখা হয় ইমতিয়াজের সাথে, কিন্তু ইমতিয়াজও আফজালের থেকে কোনো অংশে কম না। এরই মধ্যে আফজাল আবার প্যারিস থেকে ফিরে আসে আর আবারও রাশার উপরে টর্চার শুরু করে, কিন্তু এবার আর রাশা সবকিছু সহ্য করতে পারছিল না, তাই সে সুইসাইড করতে যায়। মেয়ের কাছ থেকে এই সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে রাশার বাবা মা। রাশা তখন আরও জানায় কিন্তু এখন সে আর সুইসাইড করবে না, কারণ তার ভিতরে আরেকটা প্রাণ আছে। রাশা বলে আমি তাকে নিজের পরিচয়ে বড় করব। এসব বলার পরে আফজালের বিচার চেয়ে রাশা জানায় মেয়েরা আসলে কোথাও নিরাপদ নেই, তাই আমার গর্ভ থেকে যদি মেয়ে জন্ম নেয় তাহলে আমি তাকে কার থেকে প্রোটেক্ট করব? ঘরের মানুষ তো মেয়েদেরই ভোগ্যপণ্য মনে করে। রাশার এসব কথা বলা শেষ হলে সবার সামনে আফজাল জানায় রাশা মাত্র একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে, তাই ওর মাথা ঠিক নেই, মাথায় সমস্যা থেকে সে এমন উল্টাপাল্টা বকছে। আফজালের কথা শেষ না হতেই সবাই জুতো ছুঁড়ে মারতে থাকে আফজালের দিকে। এখন কথা হচ্ছে নাদিয়া হোটেল রুমে কাকে দেখেছিল। নাদিয়া আসলে দেখেছিল আফজালের ওয়াইফকে। আফজালের ওয়াইফের কাছে একদিন আফজাল রাশার ব্যাপারে ধরা খায়, কিন্তু তার ওয়াইফ তাকে অনেক ভালোবাসত আর মান সম্মানের জন্য সে আফজালকে মাফ করে দেয়, আর সে হেলালকে পাঠিয়েছিল রাশাকে মারতে। কিন্তু রাশা একবার প্রাণে বেঁচে গেলেও সে আবারও রাশাকে মারতে তার বাড়িতে হেলালকে পাঠিয়েছিল, আর এবার রাশাকে বাঁচায় নাদিয়া। তো কেস এখানে সলভ হয়ে যায়, আর নাদিয়াও কেসটা সলভ করে আপন মনে ঘুরে বেড়ায়। তা গল্পটা ওভারঅল ভালো ছিল, খুব হাইফাই কিছু ছিল না, আবার খুব কমও ছিল না। তো আমার ভিডিও আপাতত এতটুকুই।
আর মেয়েরা আসলেই কোথাও নিরাপদ না, এজন্য সবার উচিত সতর্কভাবে চলাফেরা করা। তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।